নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি আরাধিকা নামক একটি গল্প, যার লেখিকা হলেন সায়ন্তনী পুত্ততুণ্ড। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। আসুন তাহলে আমরা এই গল্পের প্রথম পর্বটি আজকে শুনে নিই। শিখি মন প্রাণ ঢেলে গাইছিল, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলে দ্বার, আজ লব তার দেখা। এখন তাকে কেউ বিরক্ত করবে না, সকলেই জানে এখন তার সুরসাধনার সময়। শিখে গান গাওয়ার সময় কোনো রকম উৎপাত পছন্দ করে না। বিয়ের আগে থেকেই তার জীবনের একমাত্র উদ্দেশ্য নামজাদা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়া। বিয়ের পরও লক্ষ্যমুখ অপরিবর্তিত। তার ধারণা ছিল যে সচরাচর পরিণয় নামক বস্তুটি আসলে প্রকারান্তরে মেয়েদের গুণাবলীকে উনুনে বিসর্জন দেওয়ার চক্রান্ত। অন্তত নিজের মাকে দেখে তেমনই ধারণা হয়েছে। মা চমৎকার আবৃত্তি করতে পারতেন। এই মুহূর্তের নামকরা আবৃত্তিকারদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। শোনা যায় কলেজ সোশ্যালে মায়ের তেজি আবৃত্তি শুনেই বাবা ঘাড় মুচকে পড়েছিলেন। সাধারণ চেহারা শ্যামলা মেয়েটির কবিতাই হয়ে উঠেছিল তার আমোক আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু বিয়ের পর মা আর কখনো আবৃত্তি করেননি। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানের দায়িত্ব কাঁধে চাপিয়ে সংসারের ভেলা ভাসিয়েছিলেন তিনি। আর তাতেই বিসর্জন গেল তার প্রতিভা। শাশুড়ি ভুরুকুচকে বললেন, ঘরের বউ স্টেজে উঠে কবিতা বলে বেড়াবে, কি অনাথ সৃষ্টি। যে স্বামী তার কবিতাতেই মুগ্ধ হয়েছিলেন তিনিও বললেন, মা তো ঠিকই বলেছেন, এখন তুমি এ বাড়ির বউ, আমাদের সম্মান অসম্মানের কথা তো তোমাকেই ভাবতে হবে। অনুষ্ঠানে কবিতা নাই বা বললে বাড়িতে আপন মনে বলো, আমাকে শোনাও, স্নান করতে করতে আবৃত্তি করো, কেউ তো বারণ করছে না। মা মেনে নিলেন, বলা ভালো পরিস্থিতির সঙ্গে সমঝোতা করে নিলেন। প্রথমে স্বামী স্তোত্র বাক্য নির্বোধের মতো বিশ্বাস করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এ ফর্মুলায় আর যাই হোক প্রতিভার খিদে মেটে না। যখনই সঞ্চয়িতা নিয়ে বসেন তখনই শাশুড়ি হাঁক পাড়েন, বৌমা কাপড়গুলো ছাতে মেলে দাও তো। অথবা শ্বশুরের চায়ের ফরমাইশ আসে। বাথরুমে ঢুকে আপন মনে কবিতা বলাও দেয়। বাইরে থেকে তারা আসে, তাড়াতাড়ি করো, কবিতাটা বাইরে এসে বললে হয় না। স্বামী দেবতা যখন রাতে ঘরে আসেন তখন তাকেও কবিতা শোনানো যায় না, কারণ তিনি তখন ক্লান্ত। বেশিরভাগ দিনই শুনতে হয়, পরে শুনবো। কোনোদিন যদি সুযোগ পেয়ে মা রবি ঠাকুরের সামান্য ক্ষতি বা দেবতার গ্রাস শুরু করেন, মিনিট খানেক পরই তার কণ্ঠস্বরকে ছাপিয়ে যায় স্বামীর প্রবল নাসিকা গর্জন। অগত্যা মা আবৃত্তি করা ছেড়ে দিলেন। শিখি পরে প্রশ্ন করেছিল, কেন এমন হলো মা? বাবা তো তোমার প্রতিভাকেই ভালোবেসেছিলেন, তবে সারা জীবন প্রতিভাকে ব্যর্থ করে রাখলেন কেন? মা মৃদু হেসেছিলেন। এর উত্তর দেওয়া মুশকিল, কিন্তু আমার মনে হয় পুরুষরা মেয়েদের প্রতিভা পছন্দ করে না, পছন্দ করে প্রতিভাশালী একটি বউ, বন্ধুদের কাছে যার প্রতিভার বড়াই করা যায়। আমার বউ নাচ গান আবৃত্তি জানে, বলতে ওদের ভালো লাগে, কিন্তু সেই বউ নিজের দমে আর 5 জনের মধ্যে তার প্রতিভার বিকাশ করুক, নিজের পরিচয় তৈরি করুক, এটা ওরা পছন্দ করে না। স্ত্রীর গুণ ওদের নিজেদের গর্বের কারণ হয়,
তার পরিচয় নয়। ওরা শুনতে ভালোবাসে অমুকবাবুর স্ত্রী দারুণ গান করে বা আবৃত্তি করে, কিন্তু যদি উল্টোটা হয়, যদি কেউ বলে উনি শিল্পী অমুক দেবীর স্বামী, বিরাট চাকরি করেন, তা হলেই পৌরুষে আঘাত লাগে। মাঝে অনেক দুঃখ করে কথাগুলো বলেছিলেন, তা বুঝেছিল শিখি। তাই রবীন্দ্র ভারতীতে এমইউজ করার পর যখন তার বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হলো, তখন স্পষ্ট ভাষায় প্রত্যেকবার পাত্রপক্ষকে জানিয়েছিল গান কন্টিনিউ করতে দিতে হবে, গান কোনো মূল্যেই ছাড়তে পারবো না, বরং স্বামী সংসার ছাড়তে পারি। মেয়ের এইরকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে বাপরে বলে অনেক পাত্রপক্ষই পালিয়ে গিয়েছিল। অনেকে দেতো হেসে বলেছিল, তার অসুবিধা কি, আমরা সকলেই গান শুনতে ভালোবাসি, কাজকর্মের ফাঁকে ফাঁকে গান শুনতে ভালোই লাগে। শিখির স্পষ্ট জবাব, তাহলে একটা রেডিও কিনে নিন, অবসর বিনোদনের জন্য গান জানা মেয়ের দরকার নেই। বাবা চটে গিয়ে মাকে বললেন, তোমার মেয়ের কিছুতেই বিয়ে হবে না, লজ্জা শরমের বালাই নেই, চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, এমন মেয়েকে কে ঘরের বউ করবে? বাবা যদি জ্যোতিষী হতেন, তার ব্যবসা লাটে উঠত। কারণ এই কথা বলার ঠিক 2 সপ্তাহ পরেই শিখির বিয়ে ঠিক হয়ে গেল। পুষ্পল এক কথায় গান পাগল, মেয়ের গান শুনে এসে পুরো কাত। সবার সামনেই বলে ফেলল, এমন কণ্ঠস্বর নিয়ে বসে থাকাটাই অন্যায়, আপনার রেকর্ড করা উচিত। শিখির কথাগুলো ভালো লেগেছিল। সে মৃদুস্বরে বলল, সুযোগ পেলে নিশ্চয়ই করব, প্রতিভা থাকলেই সুযোগ আসবে। পুষ্পলের সপ্রতিভ উত্তর, আমার দৃঢ় বিশ্বাস। শুধু প্রতিভাটাই শেষ কথা নয়, শিখি বলে সহযোগিতাও প্রয়োজন, মেয়েরা যা একেবারেই পায় না। সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছিল ওদের কাছ থেকে। শিখির শাশুড়ি মৃদু হেসে বলেছিলেন, মেয়েদের স্বনির্ভর হতে দেখলে ভালো লাগে, তুমি শিল্পী হতে চাইলে তোমাকে কেউ বাধা দেবে না মা, আমি দায়িত্ব নিচ্ছি। পুষ্পলের সঙ্গে বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যেই শিখি প্রথম ব্রেক পেয়ে গেছে। একটা নামকরা মিউজিক কোম্পানি থেকে নিজের গানের সিডি বের করেছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পেতে শুরু করেছে। বাড়ি থেকে কোনো রকম বাধা তো দূর, সহযোগিতাই পেয়েছে সে। পুষ্পলের অফিসে যতই কাজের চাপ থাকুক না কেন, শিখির প্রত্যেকটা প্রোগ্রামে সে উপস্থিত থেকেছে, উৎসাহ দিয়েছে। শাশুড়িমা তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছেন, বলেছেন, সব শিল্পেরই একটা ড্রেস কোড আছে শিখি। আধুনিক গানের শিল্পীরা যদি ছেঁড়া জিন্স পরে ভূত সেজে স্টেজে ওঠে, তাতে কোনো রকম সমস্যা হয় না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাজ মার্জিত হতে হয়, স্নিগ্ধ হতে হয়। বলতে বলতে কখনো বা নিজের গলা থেকে একছড়া মুক্তোর মালা পরিয়ে দিয়েছেন, কখনো বা খোপায় গুজিয়ে দিয়েছেন নিজের হাতে তুলে আনা ফুল। এমন শ্বশুর বাড়ি পাওয়া ভাগ্যের বিষয়। শাশুড়ি আর স্বামীর তো তুলনাই হয় না, শুধু শ্বশুর আর তার পেয়ারের কুকুর ডেভিলই ব্যতিক্রম। শ্বশুরমশাই এমনিতে নির্লিপ্ত থাকেন, বাধাও দেন না, উৎসাহও দেন না। শুধু ভোরবেলা যখন শিখি রেয়াজ করে, তখন অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় সামান্য বিরক্ত হন। সমস্ত অভিযোগ গিয়ে পড়ে দেওয়ালের ওপরে। দেওয়ালগুলো কেন নিজে থেকেই সাউন্ড প্রুফ হয় না, তা নিয়ে কিছুক্ষণ গজগজ করেন। তারপর কানের ওপর বালিশ চাপা দিয়ে ফের ঘুমিয়ে পড়েন। কিন্তু ডেভিল নামেও ডেভিল, কাজেও ডেভিল, পাজির পাঝাড়া। শিখে গান গাইতে শুরু করলে বোধহয় তারও সুর সাধনার শখ জাগে। সা বলার সঙ্গে সঙ্গে সেও গম্ভীর গলায় সুর ধরে, ঘ্রাউ। প্রথম প্রথম ভীষণ সমস্যা হতো, কাহাতো গ্রেহাউন্ডের চেঁচানির সঙ্গে পাল্লা দিয়ে রেওয়াজ করা যায়। অবশেষে পুষ্পলই সমস্যার সমাধান করল। ভোরের সুখনিদ্রা বাতিল করে সে ডেভিলকে নিয়ে বেরিয়ে পড়ল মর্নিং ওয়াকে।
তারপর থেকেই সকালের কয়েক ঘন্টা শিখির সম্পূর্ণ নিরুপদ্রব কাটে। তার রেওয়াজে বাধা পড়ে না, কিন্তু আজ পড়ল। পাশের ফ্ল্যাটে রোজ সকালেই এই সময় রেডিও বাজে। আজকাল ভোরের দিকে বাংলা FM চ্যানেলে রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়। মাঝে মধ্যে ও ফ্ল্যাট থেকে গানের মৃদু সুর শিখির কানেও আসে, কিন্তু তাতে তার সুরসাধনার ব্যাঘাত ঘটে না। অথচ রেডিওতে আজ একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়েই থমকে গেল সে। কানপুরোটা কোনো রকমে নামিয়ে রেখেই তাড়াতাড়ি চালিয়ে দিল এবারের রেডিওটা। নব ঘোরাতেই FM চ্যানেলে ঝংকার দিয়ে উঠল সেই কণ্ঠস্বর। শিখির বুকে স্মৃতির ঝড়। কতদিন পরে সেই কণ্ঠস্বর, কতদিন পরে সেই মধু ঝরা গলা, সেই অপূর্ব গায়কী। যার গান শুনে শিখি বড় হয়েছে, সে যে শিল্পী শিখিকে রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখিয়েছিলেন, আজীবন যার পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিল শিখি, যার মতো গান গাইতে চেয়েছে, সেই রাধিকা গুপ্তর গান বাজছে FM চ্যানেলে। কণ্ঠস্বরে যেন অব্যক্ত বেদনা উপচে পড়ছে, সুর শান্ত সমাহিত হয়ে ধূপের গন্ধের মতো ছড়িয়ে পড়ছে। সে নিজের রেওয়াজ ভুলে এক মনে দম বন্ধ করে গান শুনছিল, অবিকল সেই বাচ্চা মেয়েটার মতো, যার স্বপ্ন ছিল বড় হয়ে রাধিকা গুপ্তের মতো গান গাইব। রেডিওতে তখনও কোকিলকণ্ঠী গেয়ে চলেছেন, চিনিলে না আমারে কি চিনিলে না। ওরে বাবা রে, শিখির শ্বশুরমশাই পরিমলবাবু এখনো অসুখ হলেই ছেলে মানুষই শুরু করেন। সকালবেলা এমন বাপরে মারে করছিলেন যেন মনে হচ্ছিল তার ভয়ঙ্কর কিছু হয়েছে। শিখি রীতিমতো ঘাবড়ে গিয়েছিল। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করেছিল, বাবা কি হয়েছে, কি কষ্ট হচ্ছে? পরিমল উয়া করতে করতেই বললেন, গা পুড়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, হাত পা চিবোচ্ছে, মরে গেলাম। ও খোকা কোথায়? তোমরা সবাই মিলে মিটিং করে ঠিক করো আমাকে বাড়িতে রাখবে না হাসপাতালে অ্যাডমিট করবে। শিখি মানুষটার কপালে হাত রেখে উত্তাপের মাত্রা বোঝার চেষ্টা করে, কিন্তু না, জ্বরের লেশ মাত্রও নেই। কপাল একেবারে পাথরের মতো ঠান্ডা। তবু চিন্তিত হয়ে পুষ্পালকে বলল, বাবার বোধহয় খুব জ্বর হয়েছে, ডাক্তারকে কল দিলে হয় না? পুষ্পাল হেসে ফেলল, খুব জ্বর? কত জ্বর হয়েছে জানো? থার্মোমিটার দিয়ে দেখেছো? তা দেখিনি, কিন্তু সে মুচকি মুচকি হাসতে হাসতে বলে, সকাল থেকে আমি আর মা প্রায় 10-12 বার থার্মোমিটার দিয়ে দেখেছি, প্রত্যেকবারই 97। বাবার ধারণা থার্মোমিটারটা চক্রান্ত করে ভুলভাল রিডিং দেখাচ্ছে, আর আমার ধারণা বাবার কিচ্ছু হয়নি, স্রেফ প্লেন সর্দি। শিখে অবাক, সামান্য সর্দিতেও কেউ হাঁকডাক করে বাড়ি মাথায় তুলতে পারে এমন ধারণা তার ছিল না। পুষ্পাল টাইয়ের নট বাঁধতে বাঁধতে বলল, অল্পেই লম্ফজম্প করা বাবার চিরকালের অভ্যেস, চিন্তা করো না, মা সামলে নেবে। তুমি বরং তোমার প্রোগ্রামের জন্য কনসেন্ট্রেট করো। আমি বরুণদাকে বলে দিয়েছি, উনি দলবল নিয়ে ঠিক 4:30 নাগাদ রিহার্সালের জন্য চলে আসবেন। অনেক চেষ্টা, ধৈর্য ও অপেক্ষার পর অবশেষে শিখির জীবনে আকাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছে। এতদিন অন্যান্য শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করেছে, এবার প্রথম তার সোলো প্রোগ্রাম। রবীন্দ্র সদনে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিখ্যাত সমালোচকদের সামনে এই প্রথম সে একা পারফর্ম করবে। 8 ঘন্টা কিংবা 1 ঘন্টার নয়, পাক্কা 2 ঘন্টার অনুষ্ঠান। গুরুজি যখন প্রথম খবরটা জানিয়েছিলেন, তখন আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয়ও পেয়ে বসেছিল শিখিকে। হঠাৎ করে মনে হয়েছিল, সে পারবে তো? যদি বেসুরো হয়ে যায়, অথবা যদি গলা দিয়ে আওয়াজই না বেরোয়, কিংবা
গুরুজি হেসে বলেছিলেন, অমন সকলেরই মনে হয়, কিন্তু প্রথম গানটা ঠিকঠাক উতরে গেলেই দেখবে সব একেবারে ঢ্যাঁড়সের মতো লুপলুপে মসৃণ হয়ে যাচ্ছে। প্রথম গানটা তাই খুব সাবধানে বেছে নিতে হয়। যে গানটা তোমার হাজারবার রিহার্স করা, সে গানটা গাইতে গাইতে তুমি ভুল করলেও তোমার কণ্ঠ ভুল করবে না, এমনই গান বেছে নিও। শিখে অনেক ভেবেচিন্তে বেছে নিয়েছিল সেই গানটা কি, যেটা সে কিশোরীবেলা থেকে গেয়ে আসছে। রাধিকা গুপ্তর রেকর্ড শুনে শুনে গানটা অবিকল তারই গায়কিতে তুলেছিল সে। চোখ বুজে শুনলে মনে হতো শিখি নয়, রাধিকা গুপ্তই গাইছেন। অবিকল সেই নরম আকুলতা, সেই আকুল বেদনাময় কণ্ঠকে একেবারে অবিকল উপস্থাপনা করত সে। আবার সেই গানটাকেই ফের কণ্ঠে তুলে নিল সে। পুষ্পল আর শাশুড়ি মাকে গেয়ে শোনালো। পুষ্পল মন দিয়ে শুনল গানটা। গান শুনতে শুনতেই তার ভুরু কুঁচকে গিয়েছিল। শাশুড়ি মায়ের মুখ ভাবলেশীন। গান শেষ হওয়ার পরে শিখি ভয়ে ভয়ে তাকায় দুজন শ্রোতার দিকে। পুষ্পল চুপ করে তারই দিকে তাকিয়ে আছে। শাশুড়ি মা মৃদু হেসে বেশ বলে উঠে গেলেন। এমন প্রতিক্রিয়ায় সে আরও ঘাবড়ে গেল। ভীত গলায় পুষ্পলের কাছে জানতে চায়, গানটা কি খুব খারাপ হয়েছে? পুষ্পল গম্ভীর গলায় বলে, না, হয়নি, কিন্তু এমন ডেঞ্জারাস গান গাওয়ার কি দরকার? ডেঞ্জারাস? শিখে বুঝে উঠতে পারে না। সে বলল, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, গানটার লিরিক্স দেখো, ডেঞ্জারাস নয় তো কি? এতে ডেঞ্জারাসের কি আছে? তুমি জানো না, কবিরা অত্যন্ত দূরদর্শী হন। তাঁদের ভবিষ্যৎবাণী বহু বছর পরেও ফলে যায়। আর কবিগুরু তো সে ক্ষমতায় সবাইকে টেক্কা দিয়েছেন। এই তো কয়েকদিন আগে পাশের ফ্ল্যাটের সুকোমল বাবুর এক শ্যালিকার অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছিল। আজকাল আবার অপারেশন থিয়েটারে গান চালাবার ফ্যাশন হয়েছে। যথারীতি অপারেশনের সময় রবীন্দ্রসঙ্গীত বাজছিল, ডেকো না আমারে ডেকো না, ডেকো না, চলে যে এসেছে মনে তারে রেখো না, কৃপা কণা দিয়ে আখি কোণে ফিরে দেখো না, ইত্যাদি। শ্যালক বাবাজি দিব্যি বহাল তবিয়তে গান শুনে মাথা নাড়ছিলেন। বুঝতে পারেননি যে আসলে ওটা গান নয়, অ্যাপেন্ডিক্সের আত্মজীবনী এবং সাবধান বাণী। তিনি চিরকালই অঙ্কের মাস্টারি করে এসেছেন। কৃপা কণা দিয়ে আঁখি কোণে ফিরে দেখো না, লাইনটার মর্মার্থ আর বুঝবেন কি করে? যথারীতি অপারেশনের পর নিজের সদ্যচ্ছিন্ন রক্তাক্ত অ্যাপেন্ডিক্সের দিকে কৃপা কণা দিয়ে আঁখি কোণে ফিরে দেখলেন, এবং সে দৃশ্য দেখেই হার্ট ফেল ও পঞ্চত্ব প্রাপ্তি। কবিগুরুর সাবধান বাণী বিফলেই গেল। শিখে বুঝল পুষ্পল স্রেফ ফাজলামি করছে। সে মৃদু হেসে বলল, তাই বুঝি? হ্যাঁ, শুধু তাই নয়। পুষ্পল হাসতে হাসতেই বলে, নজরুলও কম যান না। এই তো কয়েকদিন আগে নিচের ফ্ল্যাটে শ্রীকুমার দত্ত রাতে হুইস্কি খেতে খেতে গান শুনছিলেন। আমি দ্বার খুলে রাখবো না, পালিয়ে যাব না গো। সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন যে সত্যিই পালিয়ে গেছে। না, মেয়ে কিংবা গিন্নি নয়, আসবাবপত্র, কালার টিভি, ডিভিডি প্লেয়ার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি নগদ টাকার গিন্নির গয়নাও। রাতে হুইস্কির কৃপায় দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলেন। কবি নজরুল বারবার ইনিয়ে বিনিয়ে সাবধান করা সত্ত্বেও কথা শোনেননি। অগত্যা। ফিচেল হেসে সে বলল, এখন তুমি আবার যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে গাইতে যাচ্ছ। একেই কালবৈশাখীর সময়, তার ওপর কে বলতে পারে কলকাতায় সেদিন সুপার সাইক্লোন বা আয়লা এহসান আছড়ে পড়ল যে রবীন্দ্র সদনের ছাতই উড়ে গেল। ধুত! বিরক্ত হয়ে শিখে বলল, গানটা ভালো লাগেনি সে কথা স্পষ্টপুষ্টি বললেই হয়, এত ভনিতা করার কি দরকার?
পুষ্পাল হেসে ফেলল, আদর করে তার গালটা টিপে দিয়ে বলল, রাগ করো না রাগুনি, খুব ভালো গান হয়েছে, একটু ডেঞ্জারাস এই যা, নয়তো একদম পারফেক্ট। ইউ উইল রক বেবি। তার কথা বলার ধরনে শিখি না হেসে পারল না। পুষ্পালের মতামত তো পাওয়া গেল, কিন্তু শাশুড়ি মায়ের মতামত স্পষ্ট না জানা পর্যন্ত একটা অস্বস্তি হচ্ছে মনে। ওর সব ভালো, কিন্তু শিখির গানের ব্যাপারে তিনি অদ্ভুত রকমের নীরব। কোনো রকম সমালোচনা তো দূর, সংক্ষিপ্ত একটা অর্থপূর্ণ হাসি দিয়ে সব সময়ই এড়িয়ে যান। এমন নয় যে ভদ্রমহিলা গান শোনেন না বা শুনতে ভালোবাসেন না। শিখির অনুষ্ঠানের ব্যাপারে তার যথেষ্ট উৎসাহও আছে, অথচ জিজ্ঞেস করলে একটাই নির্লিপ্ত প্রতিক্রিয়া, বেশ হয়েছে। এই একটা ব্যাপার শিখিকে ভীষণ অস্বস্তিতে ফেলে। পুষ্পালকে এ ব্যাপারে জিজ্ঞাসাও করেছে, সে বিশেষ পাত্তা দেয়নি। বলেছে, মা তোমার গানের কি সমালোচনা করবেন, তুমি উঠতি স্টার, আর মাকে আমি আজ পর্যন্ত বাথরুম ছাড়া আর কোথাও গান গাইতে শুনিনি। ওস্তাদ আমির খাঁ যদি বক্সার মোহাম্মদ আলীর কাছ থেকে এই সমালোচনা এক্সপেক্ট করতেন, তাহলে ভেবে দেখো খাঁ সাহেবের কি অবস্থা হতো। যথেষ্ট যুক্তিযুক্ত কথা, তবু শান্তি পায়নি শিখি। শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া নেওয়ার জন্য সরাসরি হাজির হয়েছিল কিচেনে। তিনি তখন রুটি সেঁকছিলেন। ঘাড় না ঘুরিয়েই বললেন, রুটিটা হয়ে গেলেই গরম জল করে দিচ্ছি। রোজ গরম জলে গার্গেল করা তার অভ্যেস। ঠিক মতো সময় শাশুড়ি মাই গরম জল করে দেন তাকে। শিখি গলা খাকারি দিয়ে বলে, আমি গরম জলের জন্য আসিনি মা, কিছু কথা ছিল। বলো। গানটা আপনার ভালো লাগেনি। শিখি আস্তে আস্তে বলল, তাই না মা? তিনি মৃদু হাসলেন। না মা, গানটা তুমি খুব ভালো নকল করেছ, একেবারে নিখুঁত। মানে? মানে একটাই শিখি। তার মুখে স্মিত হাসি। গানটাকে নিজের মতো করে গাও, কোনো প্রখ্যাত শিল্পীর অনুকরণে নয়। তোমার গানের মধ্যে সবসময়ই একটা অন্য প্রভাব থাকে, সেই প্রভাবটা কাটিয়ে ওঠার চেষ্টা করো। নিজের ভঙ্গিতে নিজের স্টাইলে গাওয়ার চেষ্টা করো, নয়তো তোমার সব গানই মানুষ অন্য কোনো শিল্পীর নকল হিসেবে শুনবে। তোমার নিজস্ব গান শুনবে না, নিজস্ব পরিচয়ও তৈরি হবে না। কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সে, মনে মনে রাগও হয়েছিল। তার সামনে এত বড় একটা সুযোগ আসছে, কোথায় উৎসাহ দেবেন তিনি, উল্টে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত যারা তার গান শুনেছেন তারা সকলেই ধন্য ধন্য করেছেন। এমনকি গুরুজিও বলেন, তোমার গান শুনলেই রাধিকার কথা মনে পড়ে। অথচ এই মহিলা তাকে সস্তা নকলের পর্যায়ে ফেলছেন। ক্ষুব্ধ অভিমানে সে আর কখনো শাশুড়ি মাকে গান শোনায়নি। এখন দুবেলা যন্ত্রানুষঙ্গের সঙ্গে তালিম চলে। বরুণ তার নাম করা সেতার শিল্পী, তিনি তার টিম নিয়ে রোজ প্র্যাকটিসে আসেন। পুষ্পাল অফিস থেকে ফিরে প্রায়ই রিহার্সাল শুনতে আসে। শ্বশুরমশাইও কখনো কখনো উঁকি মেরে যান, কিন্তু আজ পর্যন্ত শাশুড়ি মা এই ঘরে আসেননি, একবারও না। অথচ সময় মতো শিখিকে গরম জল করে দেওয়া, আদা চা করে দেওয়া, ঠিক সময় খাবার দাবার মুখের কাছে এগিয়ে দেওয়া, তার সহযোগী বাদ্যশিল্পীদের চা জল খাবার করে দেওয়া, সব নিঃশব্দে করে যাচ্ছেন। পুত্রবধূকে যত রকমভাবে সহযোগিতা করা যায় করছেন। অথচ যার জন্য তার এত কিছু করা, সেই গানের প্রতি তার কোনো আকর্ষণ নেই। শিখি মনে মনে চায় মা অন্তত একবার এই ঘরে আসুন, এক মুহূর্ত দাঁড়িয়ে তার গান শুনুক। হয়তো এ একরকম দুর্বোধ্য চাওয়া, হয়তো এক ধরনের অবুঝ ইচ্ছা, তবু সে চেয়েছিল, এখনো চায়। দেখে যাও, দেখে যাও তোমার মায়ের কাণ্ড, পরিমলবাবু চেঁচিয়ে উঠলেন।
পাটা একটু টিপে দিতে বললাম, একবার টিপে দিয়েই তার হঠাৎ মনে পড়ল কিচেনের টেবিল মোছা হয়নি। এখন সে টেবিল মুছতে বসেছে। বলি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কিচেনের টেবিল না আমার পা? শিখি দীর্ঘশ্বাস ফেলে। সত্যিই তো, সে কার কাছ থেকে কি প্রত্যাশা করছে? যে মহিলা স্বামীর পা টেপেন, গৃহস্থালির খুঁটিনাটি নিয়ে যার সময় কাটে, সংসারের বাইরে যার কোনো দুনিয়াই নেই, তিনি শিখির গানের সমালোচনা করবেন? তবু বুকের ভেতরে খচখচানিটা যায় না। সবার ভূয়সী প্রশংসা, চরম স্বীকৃতিও কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। একটি মাত্র মানুষের উদাসীন নীরবতাই মুখ্য হয়ে ওঠে। একটি মানুষের স্বীকৃতি পেল না বলে শিখির সমস্তটা ব্যর্থ বলে মনে হতে থাকে। যেন একটাই মানুষ তার আরাধনার পরীক্ষা নিতে বসে আছেন, অনেক ওপরে, অনেক উঁচুতে, বিচারকের আসনে। শেষ করলাম সায়ন্তনী পুততুণ্ডের লেখা আরাধিকা নামক ছোট গল্পের প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব আসতে চলেছে আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।